গল্প অবাধ্য প্রণয়ের সুর। লেখায় লিমা ইমরাত। নিষ্প্রাণ অবস্থায় ধীর গতিতে বিষাক্ত নিঃশ্বাস এলোমেলো বিছানায় নেতিয়ে পড়ে আছে এক নারী। নিজের চাহিদা শেষ করে তার বুকেই ঘুমিয়ে আছে আয়ান। এদিকে মাত্রাতিরিক্ত ব্লিডিং এর কারণে জ্ঞানহীন আরোহীর শরীর ঠান্ডা পড়ে গেছে। আরোহীর আকস্মিক ফোনের শব্দে ঘুম ভেঙে গেল আয়ানের। ঘড়িতে তখন ভোর 5টা। বুক থেকে মুখ তুলে তাকালো আরোহীর রক্তশূন্য মুখের পানে। নিমেষেই ঘুম উড়ে যায় তার। মেয়েটাকে এমন প্রাণহীন দেখাচ্ছে কেন? গতকালকেই তো প্রথমবারের মতো কাছাকাছি এসেছিল তারা। রাগের বশে আয়ন এক প্রকার জোর করেই ঘনিষ্ঠ হয়েছিল আরোহীর সাথে। অতঃপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে। তড়িৎ বেগে উঠে বসে আয়ান। কমফোর্টর সরাতেই কলিজা ধক করে ওঠে। আরোহীর রক্তে ভেসে যাচ্ছে বিছানার সাদা মখমলে চাদরখানা। কতক্ষণ ধরে এই রক্তপাত হচ্ছে ধারণা করতে পারে না আয়ন। কাপা কাপা হাতে কোনোরকম দুইজনের শরীরে বস্ত্র জড়িয়ে কোলে তুলে নিল আরোহীকে। ওয়াশরুমে নিয়ে মুখে পানি দিতে জ্ঞান ফিরল না মেয়েটার। সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে রয় আয়ানের বুকে। আয়ানের চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। গালে হালকা চাপড় দিয়ে ডাকল আরোহীকে। কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ফ্রেশ করিয়ে সে নিজেও ফ্রেশ হয়ে নেয়। অতঃপর বিছানার চাদর আর কমফোর্টার তুলে ওয়াশরুমে রেখে কল করে তাদের পারিবারিক ডাক্তার ফারহানাকে। ব্লিডিং এখনো থামেনি বিধায় ডাক্তার তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করতে বলে। আয়ান এক মুহূর্ত দেরি করল না। আরোহীকে কোলে তুলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট ছেড়ে। সিকিউরিটি গার্ডকে বলে গেল তাদের ফ্ল্যাটের দরজা বন্ধ করতে। আরোহীকে ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। ধীরে ধীরে পালস চলছে মেয়েটার। অতিরিক্ত রক্ত যাওয়ায় অবস্থা শোচনীয়। ডাক্তার ফারহানা আরোহীর অবস্থা দেখেই বুঝতে পারেন আসল ঘটনা। তিনি আরোহীদের পরিবারের পূর্বপরিচিত হওয়ায় কল করেন আরোহীর বাবা আসিফ রহমানকে। তার মেয়ের এমন অসুস্থতার কথা শুনে স্ত্রী আর ছেলেকে নিয়ে ছুটে আসেন হাসপাতালে। ডাক্তার জানান ব্লাড লাগবে। তাদের সংরক্ষণ করা ব্লাড ব্যাংকে আর বি+ রক্ত নেই। আরোহীকে বাঁচাতে আরও রক্তের প্রয়োজন। অস্থির উত্তেজিত আসিফ রহমান রক্ত দিতে চাইলেন মেয়ের প্রাণ বাঁচাতে। তবে তাকে থামিয়ে আরোহীর বড় ভাই রাফি এগিয়ে আসে। তার একমাত্র আদরের ছোট বোনের এমন অবস্থায় সে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। তারা এখনো জানে না আরোহীর এমন অবস্থার কারণ। রাফির রক্ত দেয়া শেষ হলে বাহিরে গিয়ে দেখতে পায় আয়ান রিপোর্ট হাতে কথা বলছে ডাক্তারের সাথে। ধীর পায়ে এগিয়ে গেল সেখানে। শুনতে পেল ডাক্তারের বলা ভয়ঙ্কর কথাগুলো। দেখুন মিস্টার আয়ান, আপনার স্ত্রীর বয়স কম, তারপর আবার শারীরিকভাবে বেশ দুর্বল। যেহেতু আপনার প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন, আপনার খেয়াল রাখা উচিত ছিল। আপনার স্ত্রীর কমফোর্টেবল কিনা জেনে তারপর যদি সামনে আগাতেন তাহলে এমন কিছুই হতো না। ইন্টারনাল এরিয়াতে অনেকটা ইনজুরি হয়েছে। মেডিসিন দিয়েছি, যদি এরপরও ব্লাড যাওয়া বন্ধ না হয় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। রাফি ডাক্তারের বলা কথাগুলো শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। শরীরের রক্ত টগবগিয়ে ওঠে। হিংস্র থাবায় চেপে ধরল আয়ানের টি-শার্টের কলার। পরপর ঘুষি পড়ল আয়ানের মুখ বরাবর। আয়ন ফ্লোরে পড়ে যেতেই আরোহীর মা বাবা আতঙ্কে জড়িয়ে ধরে ছড়ালেন ছেলেকে। রাফি সমান তালে গালিগালাজ করে যাচ্ছে। এই জানোয়ার, তার বোনের এই অবস্থা করেছে।
কোনোভাবেই ছাড়বে না ওকে। পড়াশোনার খাতিরে ভার্সিটিতে উঠে আয়ানের বন্ধুত্ব হয় রাফির সাথে। মা বাবা নেই আয়ানের। এতিম হওয়ার সত্ত্বেও অনেক কষ্টে নিজের পড়াশোনা চালিয়ে যায়। নিজের সততা আর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যায় সামনের দিকে। এর মাঝে রাফিদের বাসায় যাওয়া আসা থাকত তার। আসিফ রহমান ও আরোহীর মাও বেশ পছন্দ করত তাকে। আয়েশা বেগম মায়ের মতোই আদর যত্ন করত। এর মাঝে এক চঞ্চল কিশোরীর প্রেমে পড়ে সে। রাফির ছোট বোন আরোহীকে ভালোবেসে ফেলে। তবুও সে নিজেকে দমিয়ে রাখে সম্পর্কের খাতিরে। এর মাঝে একদিন আরোহী তাকে নিজে থেকে ভালোবাসার কথা জানায়। তখন চাইলেও আর নিজের অনুভূতি গোপন রাখতে পারে না সে। নিজের বন্ধুকে ভরসা করে জানালো তাদের প্রণয়ের কথা। রাফি সেই দিন নিজে থেকে বাবা মাকে বলেছিল আয়ানের সাথে আরোহীকে বিয়ে দেওয়ার কথা। নিঃসন্দেহে আয়ন তাদের মেয়ের জন্য পারফেক্ট। তাদের মেয়ে যেহেতু পছন্দ করত তাই তারা সবাই মিলে ছোটখাটো ভাবেই বিয়ে দেয় তাদের। বিয়ের পর ঢাকায় একটা ফ্ল্যাট লিখে দেয় মেয়ের জামাইকে। একটা বড়সড় কোম্পানিতে চাকরিও দিয়ে দেন। কতদিন হবে? বোধহয় ৩-৪ মাস আগে বিয়ে হয়েছে আয়ান আর আরোহীর। এর মাঝে আরোহীর সাথে তার মধ্যে ভালোবাসার সম্পর্ক আরো বেশি গভীর হলো। তবে স্বামী স্ত্রীর মতো কখনো কাছাকাছি আসা হয়নি। আয়ন নিজেই চায়নি কাছে আসতে। কেননা আরোহী সবে মেডিকেলে ভর্তি হয়েছে। আয়ান চেয়েছিল তাকে আর একটু সময় দিতে, নিজেদের মাঝে বোঝাপড়াটা আর একটু মজবুত করতে। আরোহী একটু বড় হোক ততদিনে। কিন্তু গতকাল অফিস থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে আরোহীকে দেখেছিল ক্যাফেতে কোনো ছেলের হাত ধরে বসে থাকতে। সন্দেহ দূর করতে গাড়ি থামিয়ে সেদিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখতে পায় দুইজন হেসে হেসে কথা বলছে। আয়ানের আর কিছু দেখা বা শোনার প্রয়োজন পড়ে কি? আরোহীকে টেনে তুলে টানাহেচড়া করে বের করে আনে ক্যাফে থেকে। গাড়িতে বসিয়ে দিয়ে সোজা চলে আসে নিজদের ফ্ল্যাটে। ছুঁড়ে ফেলে বিছানায়। বেশ কিছু সময় চিৎকার চেঁচামেচি চলে দুজনের মাঝে। তোর আমাকে দিয়ে হয় না? আমি কি ভালোবাসি না তোকে? আমি যত্ন করি না তোর? তাহলে অন্য ছেলের হাত ধরে ক্যাফেতে বসে থাকবি তুই? না জেনে আমায় মিথ্যে অপবাদ দিবে না তুমি? আমি ওখানে প্রেম করার জন্য যাইনি। আর যদি গিয়েও থাকি তাকে তোমার তো যায় আসার কথা না। আয়ানের শক্তি হাতের থাপা পড়ল আরোহীর গালে। রাগে হিসিসিয়ে বলল, মিথ্যে অপবাদ? হ্যাঁ, ওই ছেলের হাত ধরে হেসে হেসে রামায়ণ পড়ে শোনাচ্ছিলি তুই? আর আমার যায় আসে না তাই না? এই যে এখানে আমার বুকে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস তুই? তাহলে তোকে কিভাবে বোঝাবো বল? আরোহী কান্নারত অবস্থায় ঝাড়ি মেরে ছুটিয়ে নিল নিজেকে। চিৎকার করে বলল, তোর যদি যায় আসতো তাহলে আমাকে দূরে সরিয়ে রাখতি না? 1000 বার তোকে চাওয়ার পরও আমি পাইনি। তোর সাথে অবৈধ সম্পর্ক নেই আমার। 3 কবুল বলে নিজের স্বামী মেনেছি। আজ পর্যন্ত দিয়েছিস স্ত্রীর অধিকার? নাকি তোর? বাকিটা বলার আগেই শক্তি হাতের চড় পড়ল আরোহীর 2 গালে। টেনে হিচড়ে বিছানায় ফেলে বলল, তুই আমার পুরুষত্ব প্রশ্ন তুলেছিস? না, দেখব তুই কতটা সহ্য করতে পারিস। আজকে সারা রাতেও ছাড়া পাবি না তুই আমার হাত থেকে। হাসপাতালের করিডোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে আয়ান। বিগত 3 দিন যাবৎ এভাবেই প্রিয়তমা স্ত্রীর অপেক্ষায় বসে রয়েছে সে। রাফি কোনোভাবেই তার বোনের কাছে যেতে দেয়নি আয়ানকে। আর না দেখতে দিয়েছে প্রেয়সীর মলিন মুখখানি।
আরোহীর জ্ঞান ফেরেনি আদৌ। অবস্থার উন্নতি হলেও এখনো কোনো রকমের রেসপন্স করছে না সে। আরোহীর শরীরের ক্ষত থেকে মনের ক্ষত বোধ হয় বেশি গভীর। তাই তো মেয়েটা চেষ্টা ছেড়ে দিয়ে কি আরামে শুয়ে আছে হাসপাতালের ওই অভিশপ্ত বিছানায়। এক প্রেমিক পুরুষের বুক ফাটা হাহাকার হয়তো স্পর্শ করতে পারে না তাকে। মেয়ের এমন অবস্থায় আরোহীর মা পাগল প্রায়। তবুও মুখ ফুটে কিচ্ছুটি বলেননি আয়ানকে। তিনি জানেন ছেলেটার কেউ নেই, তার মেয়েকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছে সে। আরোহীকে পাগলের মতো ভালোবাসে, যত্ন করে। কিন্তু হঠাৎ এমন আচরণের কারণে তিনিও কিছুটা ক্ষিপ্ত আয়ানের প্রতি। তবুও ভীষণ মায়া হয় ছেলেটাকে দেখলে। তাই তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আয়ানের খেয়াল রাখছেন তিনি। কয়েকবার বলেছিল রফিকে যেন একবার ঢুকতে দেয় ভিতরে, একবার দেখতে দেয় আরোহীকে। কিন্তু রাফি নিজের সিদ্ধান্তে অটল। সমস্ত ঘটনা শোনার পরও আসিফ রহমান কেমন পাথর বনে আছেন। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। নিস্তব্ধ হয়ে বসে আছেন মেয়ের বেডের পাশে। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের অসুস্থ মুখের পানে। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভূত হয়। রাফি এসে বাবার কাঁধে হাত রাখতেই চোখ মুছে উঠে দাঁড়ালেন তিনি। আপাতত বোনকে চেক আপ করানো হবে, সেই জন্য বের হয়ে আসে তারা। বাহিরে ফ্লোরে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে সমানতালে কেঁদে যাচ্ছে আয়ান। তাকে ধরে আরোহীর মা আয়েশা বেগমও নীরবে কেঁদে যাচ্ছে। আসিফ রহমান কিছু বলেন না। আজান পড়েছে জোহরের। ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেলেন হাসপাতালের পাশের মসজিদে। রাফির মায়া হয় বন্ধুর জন্য, তবুও নিজেকে শক্ত রাখল সে। চোখের পানি মুছে সেও বের হয়ে গেল। মসজিদে নামাজ শেষ করে রাফি আর আসিফ রহমান তাদের কলিজার টুকরোর সুস্থতা চেয়ে দীর্ঘ প্রার্থনা করলেন মহান আল্লাহ তাআলার কাছে। বের হওয়ার সময় দেখতে পেল তাদের পিছনে সারিতে আয়ান বসে মোনাজাতে দুই হাত জোর করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রাফির বুকটা মোচড় দিয়ে উঠল। ছেলেটা এতিম, তাই তো তার বোনকে এত বেশি ভালোবাসে। তার জানা নেই কি কারণে আয়ান এমন আচরণে করেছে তার বোনের সাথে। আসিফ রহমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। এক পর্যায়ে আয়ান জ্ঞান হারিয়ে হেলে পড়তেই ভ্রম ছুটল তাদের। দুজনে ছুটে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরল তাকে। সেখান থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো আয়নকে। অতিরিক্ত মানসিক চাপ আর অনিয়মিত খাওয়া এবং ঘুমের কারণেই জ্ঞান হারিয়েছে সে। সেলাইন দিয়ে আরোহীর পাশের কেবিনেই ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তাকে। পরবর্তী পর্ব দ্রুত পেতে আমার পেইজে ফলো দিয়ে পাশে থাকুন। 4 দিনের মাথায় জ্ঞান ফেরে আরোহীর। ব্লিডিং বন্ধ হয়ে শরীরের ক্ষতগুলো অনেকটাই রিকভারি হয়েছে তার। তবে অতিরিক্ত রক্ত যাওয়ায় শরীর বেশ দুর্বল তার। জ্ঞান ফেরার পর একে একে সকল ঘটনা মাথায় আসে আরোহীর। আশেপাশে আয়নকে না পেয়ে মনের মধ্যে জমে থাকা মেঘের পল্লা আরো ভারী হল। হাসপাতালে থাকবে না সে। বাবাকে বলতেই আসিফ রহমান ছুটলেন ডাক্তারের কাছে। মেয়ে তার থাকতে চাইছে না এখানে। বাড়িতে নিয়ে না হয় বাকি ট্রিটমেন্ট করানো যাবে। এদিকে পাশের কেবিনে থাকা আয়ানের জ্ঞান ফিরতেই পাগলামি শুরু করে। কোনোভাবেই তাকে শান্ত করা যায় না। রাফি এগিয়ে যায় বন্ধুর কাছে। এবার আর নিজেকে সামলাতে পারে না সে। বন্ধুকে জড়িয়ে ধরে নিজে কেঁদে উঠল। বোঝালো আরোহী ঠিক আছে, জ্ঞান ফিরেছে ওর। আমি ওকে একবার দেখব দোস্ত, শুধু একবার দেখতে আমায়, নয়তো আমি এখনই মরে যাব। প্লিজ রাফি, একবার নিয়ে চল আমায় ওর কাছে। রাফি কোনো রকমে ধরে আয়নকে নিয়ে এলো আরোহীর কেবিন পর্যন্ত। তবে ততক্ষণে আসিফ রহমান বাড়িতে নিয়ে গেছেন আরোহীকে। আয়ানের দেখা হলো না প্রিয়তমা স্ত্রীকে। ছটফটিয়ে উঠল আক্ষেপে।
রাফি আশ্বস্ত করল সে নিয়ে যাবে তাকে আরোহীর কাছে। আয়ন এখন অসুস্থ, তাকে এখন হাসপাতালে থাকতে হবে। আয়ন শুনল না সেসব। দুই হাতে রাফির পা জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠল, আমাকে নিয়ে চল ভাই, আমি মরে যাচ্ছি দেখ, আমার নিঃশ্বাস আটকে আসছে ওকে ছাড়া, আর পারছি না থাকতে, দয়া কর আমার ওপর, আমি তো এতিম, আমার কেউ নেই তোরা ছাড়া, আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিস না ভাই। রাফি তৎক্ষণাৎ বন্ধুকে নিয়ে ছুটল বাড়ির উদ্দেশ্যে। ঠিকমতো দাঁড়াতে পারছে না এই ছেলে, যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। তবুও রাফিকে জড়িয়ে ধরে মনের জোরে সিঁড়ি বেয়ে চলল প্রিয়তমার কক্ষের দিকে। আয়েশা বেগম বিছানায় মেয়ের পাশে বসে হাত বুলিয়ে দিচ্ছেন মাথায়। আরোহী এখনো ঘুমিয়ে। আসিফ রহমান ডাক্তারের সাথে কথা বলছেন। এর মাঝে আয়নকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে প্রবেশ করতে দেখে আসিফ রহমান ও আয়েশা বেগম ধীর নিঃশব্দে কক্ষ ত্যাগ করলেন। রাফি আয়নকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে এলো। আপাতত ওদের একটু প্রাইভেসি দেওয়া দরকার। আয়ান তৃষ্ণার্ত চাতকের ন্যায় চেয়ে রয় প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রীতে। এক হাত বুকে চেপে হালকা ঘষতে থাকে। চিনচিনে ব্যথা করছে সেখানটায়। আরোহীকে ছুঁয়ে দেখার সাহস পায় না। নিজের কৃতকর্মের কারণে বিগত দিনগুলো ধুকে ধুকে শেষ হয়েছে। নিজেকে কি শাস্তি দিবে সে? এই যে এই মেয়েকে ছাড়া প্রতিটি দিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে বেঁচেছিল, এর চেয়ে বড় শাস্তি হয়? আমাকে মাফ করো না তুমি, আমাকে একদম মাফ করো না জান। আমি তোমায় ভীষণ আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। তুমি আমাকে একদম মাফ করবে না, ঠিক আছে? আরোহীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল কথাগুলো। মানুষ কতখানি অনুতপ্ত হলে এভাবে কথা বলে জানা নেই। আরোহীর পায়ের কাছে বসে পড়ল সে। দুই হাতে আরোহীর পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল। ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়ল আয়ান। আয়ানের ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে আরোহীর পায়ে। আয়ন ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো আরোহী। সে জেগেছিল এতক্ষণ ধরে, আয়ানের বলা সব কথাই শুনেছে। শীতল চোখে তাকিয়ে থাকে নিজের প্রাণপ্রিয় স্বামীর দিকে। এই মানুষটার ভালোবাসায় কোনো খাদ নেই। আনমনেই ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি। আধারের অনামিসা ভেদ করে এক নতুন দিনের সূচনা ঘটেছে ধরণী জুড়ে। মান অভিমানের পাল্লা ভেঙে দিতে পুরনো ভালোবাসায় নতুনত্বের ছোঁয়ায় আদর যত্ন মেখে প্রেয়সীকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছে আয়ান। রাতের পর রাত বউকে বুকে জড়িয়ে ধরে নির্ঘুম পার করেছে। আরোহী এবং তার পরিবারের কাছে অজস্রবার মাফ চেয়েছে সে নিজের কৃতকর্মের জন্য। সবাই মাফ করলেও আরোহী বোধহয় পারেনি। তাই তো আয়ানের প্রতিটি কথায় সে নীরবতার ভূমিকা পালন করে। মেয়ের এমন অবস্থায় আরোহীর মা বাবাকে বিয়ের ফ্ল্যাটে যেতে দেননি তাদের। আয়ন এবং আরোহী দুজনেই রয়ে গেছে সেখানে। বাড়ির সবার সাথে কম বেশি কথা বললেও আয়ানের সাথে সাথে একটি বাক্যও উচ্চারণ করেনি আরোহী। এতে করে আয়ন ভীষণ কষ্ট পেলেও হতাশ হয়নি। অর্ধাঙ্গিনীর অভিমান হওয়া জায়েজ। সকাল 7:20। আয়ান বালিশে মুখ গুজে পাশ হাতে খোঁজ করল আরোহীর। আরোহীর অস্তিত্ব টের না পেয়ে হুট করেই উঠে বসল বিছানায়। আরোহীর সন্ধানে পরপর চোখ ঘুরালো সম্পূর্ণ কক্ষে। ব্যালকনিতে গিয়েও দেখা মিলল না তার। আয়ন কাবার্ড থেকে টি শার্ট এবং প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে দ্রুত পায়ে নিচে নামল বউয়ের খোঁজে। বসার ঘরে উপস্থিত সকলেই, সেই সাথে উপস্থিত আরোহীদের পারিবারিক উকিল। কোনো জরুরি কাগজপত্র নিয়ে আলোচনা হচ্ছে। আরোহীর দিকে এগিয়ে যেতেই আয়ানের হাতে কিছু কাগজ ধরিয়ে দিল। অতঃপর দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার সাথে থাকতে চাই না আয়ান, আমার ডিভোর্স চাই।
সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা থাকার চাইতেও বেশি বিশ্বাস থাকা প্রয়োজন। আমি তোমার বিশ্বাস অর্জন করতে ব্যর্থ, তাই আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। আরোহীর মুখে বিচ্ছেদের মতো অপ্রার্থিব শব্দ শুনে কেঁপে ওঠে আয়ানের সমস্ত কায়া। যাকে ঘিরে তার গোটা পৃথিবী, তার থেকে বিচ্ছেদ ঘটানো আদৌ সম্ভব? আয়ন অশ্রু ভেজা চোখে তাকিয়ে থাকে অর্ধাঙ্গিনী নির্লিপ্ততা মুখের পানে। এই কেমন কঠোরতা রমণীর মায়াবী চেহারায়। আচ্ছা, এটা কি সত্যি তার আরোহী? এতটা নির্দয় কিভাবে হলো মেয়েটা? সে কি জানে না আয়ানের কেউ নেই? আয়ানের একাকিত্বের এই জীবনে আরোহী বেঁচে থাকার একমাত্র সম্বল। আয়ান নিজেকে ধাতস্থ করতে পারে না এমন পরিস্থিতিতে। তার হৃদয় মানতে অক্ষম প্রিয়তমার সাথে তার দূরত্ব। জীবিত থাকা অবস্থায় অন্তত এই মেয়ের থেকে দূরে থাকা সম্ভব নয় তার পক্ষে। মুহূর্তেই ছটফটিয়ে উঠল ছেলেটা। কারো পরোয়া না করে দুই হাতে ঝাপটে ধরল আরোহীকে। কি সব বলছো তুমি জান? কেন বলছো? তুমি তুমি তো জানো, বলো। আমি কেন সেই দিন উগ্র আচরণ করেছিলাম? আমি তো মাফ চেয়েছি তোমার কাছে। তাহলে কেন ছেড়ে যেতে চাইছো? আরোহী সহ উপস্থিত সকলেই নিশ্চুপ, যেন এই ব্যাপারে তাদের কারো কিছু বলার নেই। আসিফ রহমান শান্ত ভঙ্গিমায় বসে। রাফি উকিলের সাথে কথা বলতে বলতে বাহিরে চলে গেল, সম্পূর্ণ ঘটনাকে অগ্রাহ্য করে। আরোহী চোখের পানি আড়ালে মুছে নেয়। আস্তে ধীরে আয়ানের থেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায়। আয়ন অবাক নয়নে শুধু দেখেই যায়। তুমি যা শুনতে পাচ্ছ তাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি আয়ন। আমার পক্ষে সম্ভব না তোমার সাথে থাকা। বাবা সব পেপারস রেডি করেছে। আমাদের মিউচুয়াল ডিভোর্স হবে। এখন তো। আয়ন দুই হাতে আরোহীর পা জড়িয়ে ধরে সকলের সামনেই। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলে হারানোর ভয়। ছেলেরা এভাবে কাঁদতে পারে? আসিফ রহমান দাঁড়িয়ে গেলেন এমন দৃশ্য দেখে। আয়েশা বেগম হাহুতাশ করে এগিয়ে যেতে নিলে তাকে বাধা দিল আসিফ রহমান। আমাকে মাফ করে দাও জান। তুমি জান নিয়ে নাও আমার। আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার কেউ নেই তুমি ছাড়া। আমি একদম নিঃস্ব, তুমিহীনা। আমার বেঁচে থাকার একমাত্র সম্বল তুমি জান। এভাবে দূরে সরে গেলে আমি মরে যাব। দয়া কর আমার ওপর। আয়ানের আহাজারিতে কেঁপে ওঠে প্রতিটি প্রাণ। সবার চোখেই জমা হয় অশ্রুকণা। আরোহী নিজেকে শক্ত করে ধরে রাখে আয়ানের সামনে। কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না এখন। তবে নিজের সিদ্ধান্তে বেশিক্ষণ অটল থাকতে পারে না সে। যখন আয়ন জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তার পায়ের কাছেই। পরবর্তী পর্ব দ্রুত পেতে আমার পেজ ফলো দিয়ে পাশে থাকুন। দীর্ঘ সময় পর জ্ঞান ফিরে আসে আয়ানের। মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে উঠে বসে বিছানায়। বাম হাতে টান পড়তেই দেখতে পেল হাতে সেলাইন করা। মাথাটা ভারী হয়ে আছে। কয়েক মিনিট সময় নিয়ে সবকিছু মনে পড়তেই তড়িৎ বেগে ছুটে যায় বাহিরে। বউ রাগ করে আছে, তাকে যেভাবেই হোক মানাতে হবে। প্রয়োজনে সারাদিন রাত বউয়ের পা জড়িয়ে বসে থাকবে। তবুও বউকে ছাড়বে না সে। আরোহীকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। গার্ডেনে আয়েশা বেগমকে দেখে এগিয়ে গেল সেদিকে। আম্মু, আম্মু, আমার বউ কোথায়? আমার আরোহী? আমার সাথে রাগ করে আছে ও? সেই জন্য তখন ডিভোর্সের কথা বলেছে। একবার ওর রাগ ভাঙিয়ে দিলে আবার আমার বুকে ফিরে আসবে। কোথায় ও? আয়েশা বেগম নিশ্চুপ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করেন মেয়েকে এমন একটা জীবন সঙ্গী দেওয়ার জন্য। তার মেয়ের জন্য ছেলেটা এত পাগল। দুনিয়াতে আপন বলতে একমাত্র তার মেয়েই আছে আয়ানের।
তাই বুঝি আঁকড়ে ধরার এত প্রচেষ্টা? আরোহী এখানে নেই বাবা। আর কিছুক্ষণ পরেই ওর সুইজারল্যান্ডের ফ্লাইট। ওর বাবা গেছেন ওকে এয়ারপোর্ট ড্রপ করতে। নেই মানে? আমাকে ছেড়ে কোথায় যাবে ও? আমি ওকে যেতে দিব না। কোথাও যেতে দিব না। বলতে বলতে বিস্ফোরিত আখিজোড়া ভিজে ওঠে আয়ানের। ভঙ্গুর হৃদয় চিনচিনে ব্যথাটা মাথাচাড়া ওঠে আবারও। তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী তাকে ছেড়ে চলে যাবে? এমনটা ভাবতেই দম আটকে এলো ছেলেটার। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। পার্কিং এরিয়া থেকে রাফির বাইক খানা নিয়ে ছুটল এয়ারপোর্টে এর উদ্দেশ্যে। আয়ান কি আদৌ পারবে তার বউকে ফেরাতে? রাজধানীর মতো জনবহুল শহরে দিনের বেলায় রাস্তাঘাট খালি পাওয়া যেন একই আকাশে চাঁদ সূর্য একত্রে দেখার মতোই আশ্চর্য ব্যাপার। তবুও আজকে তেমন একটা যানজট ছিল না কোলাহলপূর্ণ শহরে। আয়ানের বাইক তুমুল গতিতে ছুটে চলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। মানুষটা উন্মাদের মতো বাইক চালাচ্ছে মেইন রোড জুড়ে। একটু এদিক সেদিকে হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সেদিকে আপাতত হুঁশ জ্ঞান নেই আয়ানের। সে তো প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ফেলার ভয়ে অস্থির। বুকের ভেতর তীব্র কম্পন, মুখে একরাশ অসহায়ত্ব। আরোহীকে হারিয়ে ফেলবে ভেবেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সমস্ত কায়া। অল্প কিছু সময়ের ব্যবধানে আয়ন পৌঁছে যায় এয়ারপোর্টে। পার্কিং এরিয়াতে বাইক ফেলে রেখেই ছুটে চলে ভিতরের দিকে। যতদূর সম্ভব খুঁজতে থাকে নিজের বাঁচার অবলম্বন, নিজের জীবনসঙ্গীকে। এক পর্যায়ে বিমানবন্দরে ভিতরে প্রবেশ করতে চাইলে মুহূর্তেই নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে বাধা দিল। চাইলেই এভাবে ভিতরে ঢুকে পড়া যায় না। পাসপোর্ট ভিসা ছাড়া এমনি এমনি তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আয়ন সেসব বাধা মানতে নারাজ। সে উন্মাদের মতো ছটফট করতে থাকে নিজেকে ছাড়াতে চেয়ে। এক পর্যায়ে কয়েকজন সিকিউরিটি এসে তাকে ধরতে নিলেই পিছন থেকে শোনা গেল কারো গম্ভীর কণ্ঠস্বর, এই ছাড়ো ওকে, এক্ষুনি দূরে সর ওর থেকে। কলিজা অনেক বড় তোমাদের, হ্যাঁ? অসভ্যের দল। আসিফ রহমান সাথে রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবার আয়ন নিয়ন্ত্রণ হারালো। আসিফ রহমানের নির্দেশে আয়নকে ছেড়ে দিল তারা। বিধ্বস্ত শরীর খানা টেনে হিচড়ে নিয়ে আয়ান দাঁড়ালো তাদের সম্মুখে। বাবা, আমার আমার আরোহী আমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আমি আবার একা হয়ে গেলাম। আমার তো বউ ছাড়া নিজের বলতে কেউ নেই, আপনি তো জানেন। তাহলে কেন আমাকে একা করে যেতে দিলেন ওকে? আমার অপরাধ কি এতটাই বেশি ছিল? একটা বার মাফ করা যেত না? আয়ানের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠস্বর। রাফির বুক কেমন করে ওঠে ছেলেটার দিকে তাকালে। ভীষণ মায়া হয় বন্ধুর জন্য। মা বাবা ছাড়া এতিম ছেলেটা তার বোনকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, যত্ন করে। তার বোনকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। একটা ভুলের শাস্তি কখনোই এতটা নির্মম হতে পারে না। আসিফ রহমান এগিয়ে গিয়ে হাত রাখলেন আয়ানের কাঁধে। এই এক স্পর্শ দ্বারা হয়তো বোঝালেন, আমি আছি। তোমার বাবা আছেন তোমার পাশে। এত অল্পতে ভেঙে পড়লে তো চলবে না আব্বাজান। এতটুকুতেই যদি তোমার এই দশা হয়, সারা জীবন আমার মেয়েকে সামলাবে কিভাবে? না, না, এমন জামাইয়ের সাথে তো মেয়েকে ছাড়া যাবে না। বউ রাগ করেছে তোমার, জোর করে ধরে বেঁধে রাখতে হবে বউকে নিজের সাথে। যতক্ষণ না রাগ ভাঙাতে পারবে পিছু পিছু ছুটবে বউয়ের। স্ত্রী রাগ করবে, এটা তার ওপর জায়েজ। আর স্বামী তার রাগ ভাঙাতে ভাঙাতে শহীদ হবে, এটা স্বামীর ওপর ফরজ। দেখছ না, বিগত ৩০ বছর যাবৎ তোমার শাশুড়ি মায়ের রাগ ভাঙাতে ভাঙাতে আমার চুল দাড়ি কেমন পেকে গেছে। আসিফ রহমান হাস্যোজ্জ্বল মুখে কথাগুলো বললেন। আয়ান অবাকের চরম পর্যায়ে।
তার মস্তিষ্ক ধারণ করতে অক্ষম সেই সকল বাণী। শুধু অবুঝের ন্যায় ভরাট চোখে তাকিয়ে থাকে শ্বশুরের মুখের পানে। এমন সময় পেছনে থেকে শোনা গেল ঝাঁঝালো নারী কণ্ঠস্বর। আয়েশা বেগম গমগমে সুরে বললেন, এই এই একদম বদনাম করবে না বলে দিলাম। জামাইয়ের কাছে ভালো সাজা হচ্ছে। আমি এমনি এমনি রাগ করি তোমার সাথে? তুমি অতিরিক্ত সাধু পুরুষ, সেই জন্যই আমি রেগে যাই তোমার ওপর। আর তুমি আমার পিছন পিছন ঘুর ঘুর করো নিজের প্রয়োজনে। নিজের একটা জিনিস তুমি খুঁজে পাও না কোনো দিন। আমাকে ছাড়া তোমার একদিন চলে না, বিধায় আমার রাগ ভাঙাতে আসো তুমি। তৎক্ষণাৎ শোনা গেল চিরপরিচিত কণ্ঠে সেই হাসির শব্দ। বুকে গিয়ে বিঁধে পড়ে সেই হাসি। আরোহী খিলখিলিয়ে হেসে ওঠে মায়ের পেছনে দাঁড়িয়ে। আয়ানের দৃষ্টিতে ঠেকল শুধু প্রেয়সীর মায়াবী আদল। বুকের ভেতর শূন্য খাঁচায় প্রাণ ফিরে পাওয়ার মতো করে ছলকে উঠল গোটা দেহ। চোখে ফুটে উঠল তৃষ্ণা। প্রেয়সীকে মন প্রাণ ভরে দেখবার অতৃপ্ত চাহনি। সবাইকে উপেক্ষা করে জড়িয়ে ধরল বউকে। যতটা সম্ভব নিজের সাথে মিশিয়ে নিল। আরোহী টের পায় স্বামীর বুকের প্রতিটি কম্পন। থরথর করে কাঁপতে থাকা শরীর। আরোহী আয়ানের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিল, আমি আছি তো, এত ভয় কিসের তোমার? ব্যাস আরেক দফা হাসির রোল পড়ল সেখানে। রাফি হাসতে হাসতে এগিয়ে এসে জড়িয়ে ধরল ওদের দুজনকে। কি হে বোন জামাই, এতটুকু পরাণ নিয়ে তুমি ঘুমাও কেমনে? তোমার বউ এত সহজে তোমাকে ছেড়ে যাবে? এই চিনলি এতদিনে আমার বোনকে? যেই মেয়ে তোকে পাওয়ার জন্য পাগলের মতো কেঁদেছিল আমার হাত ধরে। বাবার কাছে তোকে ভালোবাসার স্বীকৃতি দিয়েছে। মায়ের শাড়ির অচল ভিজিয়েছে তোর জন্য। সেই মেয়ে তোকে ছাড়া থাকতে পারবে? রাফির কথায় বেককল বনে যায় আয়ন। এদিকে আরোহী হেসে ফেলল, ভাইয়ের বুকে কিল মেরে বোঝালো চুপ করতে। আরোহী ওড়না দিয়ে আয়ানের চোখের পানি মুছে দিল। তার মানে আরোহী কোথাও যাচ্ছে না? তোমরা সবাই মিলে আমাকে হেনস্থা করার জন্য এই প্ল্যান করেছ? আম্মু, তোমরা আমার সাথে এমনটা করতে পারলে? আয়ানের কথায় আয়েশা বেগম অস্থির ভঙ্গিমায় এগিয়ে গেল। আয়ানের মাথায় হাত রেখে বলল, এসব আমার প্ল্যান ছিল না বাবা। বাপ বেটি মিলে করেছে সব। আমাকে পড়ে জানানো হয়েছে। জোর করে নিজেদের পরিকল্পনায় আমাকে শামিল করেছে। আরে ভাই, সারপ্রাইজ তো আবিরই বাকি হেও। আসল ধামাকা তো এবার হবে। আর তোর কি মনে হয় তুই একা আমার বোনের জন্য দেওয়ানা? ওরে পাগলা, চোখ মেলে দেখ, আমার বোন সেই কবে তোর জন্য দেবদাসী হয়ে বসে আছে। নে ধর। রাফি উচ্ছ্বাসের সাথে কথাগুলো বলে আয়ানের হাতে তুলে দিল দুটি পাসপোর্ট সহ ফ্লাইটের টিকিট সহ পাসপোর্ট। আরোহী এবং আয়ন দুজনের সুইজারল্যান্ডের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই। মূলত আসিফ রহমান নিজেই সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে একসাথে কোথাও ঘুরতে পাঠাবে। বিয়ের পর আর তেমনভাবে কোথাও যাওয়া হয়নি তাদের। এর মাঝে দুইজনের মান অভিমান ভাঙানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর হতেই পারে না। তাই তো আয়ানের অবর্তমানে তিনি নিজেই সবকিছু ঠিকঠাক করে ফেলেন। এর মাঝে আরোহীকে জানানো হলে সে আবদার করে যেন এই ট্রিপের কথা তার স্বামীকে জানানো না হয়। একদম শেষ মুহূর্তে গিয়ে চমকে দিবে আয়নকে। পরিকল্পনার অংশ হিসেবে সবাইকে নেওয়া হলো। অজ্ঞাত ছিল শুধু আয়ন নিজে। এমন অসংখ্য গল্প পেতে আমার পেইড ফলো দিয়ে পাশে থাকুন। রাফির মুখে সমস্ত ঘটনা শোনার পর দীর্ঘশ্বাস ফেলল আয়ন। বউ তো তাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। এবার তার পরিবার সহ যুক্ত হয়েছে আয়নকে নাস্তানাবুদ করতে। করুণ চোখে তাকালো প্রিয়তমার হাস্যোজ্জ্বল মুখের দিকে। কখন থেকে দাঁত কেলিয়ে হাসে মেয়েটা। কতটা নির্দয় এই মেয়ে, অথচ মুখ দেখে মনে হয় মাসুম বাচ্চা।
আয়ন অসহায়ের মতো মুখ করে বলল, সবাই মিলে আমাকে এভাবে হেনস্থা করে কি শান্তি পেলে তোমরা? তোমাদের সারপ্রাইজের চক্করে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত। আমার ওপর কি তোমাদের একটুও মায়া দয়া হয় না তোমাদের? ভাই, তোর ইমোশনাল ডায়লগ পড়ে শুনব? প্লেন চলে যাবে তোদের ফেলে রেখে। এই নে তোদের লাগেজ আর দৌড়, তাড়াতাড়ি যা। আয়ন আরোহীর এক হাত শক্ত করে চেপে ধরে অন্য হাতে লাগেজ তুলে নিল। 2 পা এগিয়ে আবারও পিছন ফিরে তাকাল। হুট করেই বলল, ভাই, আমার অফিসের কি হবে? কত কাজ জমা পড়ে আছে আমার। রাফির মেজাজ খারাপ হলো এবার। এই ছেলে এমন একটা মুহূর্তে এসে কাজ নিয়ে ভাবছে। বউ নিয়ে হানিমুনে যাওয়ার সময় অফিস নিয়ে ভাবলে চলে? রাফি এগিয়ে গিয়ে আরোহীর হাত টেনে ধরে নিজের কাছে নিল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুই থাক তোর অফিস নিয়ে। আমার বোন যাবে না তোর সাথে। তুই হানিমুনে যাওয়ার বাদ দিয়ে কাজ নিয়ে পড়ে থাক। আয়ানের হৃৎপিণ্ড ধড়াস ধড়াস করে উঠল। একইভাবে টেনে আরোহীকে নিজের দিকে নিল। দোস্ত, মাফ কর এবার। অনেক জ্বালিয়ে মেরেছিস তোরা ভাই বোন। এবার একটু শান্তিতে হানিমুন করতে দে। অফিসের কাজ তুই সামলে নিস। আমি চললাম বউ নিয়ে। আল্লাহ সহায় হলে বাচ্চা নিয়ে ফিরব। আসিফ রহমান শুকনো কাশি দিয়ে উঠলেন নিজেদের উপস্থিতি বোঝাতে। আরোহী জিভ কেটে কিল মারল আয়ানের বাহুতে। রাফি উচ্চ শব্দে হেসে ছেড়ে দিল বোনকে। অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে দূর থেকেই। কিছুক্ষণের মধ্যেই বিমান ছেড়ে দিবে। আরোহীর হাত চেপে আয়ন দৌড় লাগালো এবার। দুজনের মন মাতানো হাসির সাক্ষী রইল আশেপাশের অসংখ্য মানুষ। রাফি চিৎকার করে বলে, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। আসিফ রহমান এবং আয়শা বেগম অশ্রুসিক্ত চোখে দেখে ছেলে মেয়েদের সুখ। হাজারো শুকরিয়া আদায় করে মহান আল্লাহ তায়ালার দরবারে। মনে মনে দোয়া করে ওদের এই জুটি যেন অক্ষয় হয়। দুনিয়ার সমস্ত সুখ লিখে দেওয়া হোক ওদের ভাগে। ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুখে থাকুক আয়ান এবং আরোহীর পবিত্র ভালোবাসা। সমাপ্ত।